বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের বয়স এখন 50, আর এই 50-এ বাংলাদেশের অর্জন অনেক, না পাওয়ার বেদনা, হতাশা, নৈরাশ্য অনেক। বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি করেছে, আবার সেই আর্থিক খাতে রয়েছে নানান অনিয়ম, অনাচার, দুরাচার। রাজনৈতিকভাবে বাংলাদেশ কখনো কখনো এগিয়েছে, কখনো কখনো হোঁচট খেয়েছে, কিন্তু অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সমান্তরাল গতিতে রাজনীতিটা এগিয়ে যেতে পারেনি। 50 বছর পরেও আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসটাই সঠিকভাবে রচনা করতে পারিনি। এখনও গত 50 বছর ধরে মুক্তিযোদ্ধা ছিলেন এমন অনেকেই মুক্তিযোদ্ধার খাতা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে, আবার 40-45 বছর আগেও মুক্তিযোদ্ধা ছিলেন না এমন অনেকে মুক্তিযোদ্ধার খাতায় নাম লিখিয়েছেন। আমার নিজেরই জানা, আমি যে অঞ্চলের, আমার পৈতৃক নিবাস, সেই অঞ্চলের একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, নির্বাচিত দুবারের মুক্তিযোদ্ধা কমান্ডার। এর আগে বাবা ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সঙ্গে বা মুক্তিযোদ্ধা যেসব তালিকা বিবেচনা করে একজনকে মুক্তিযোদ্ধা বলা হয়, স্বীকৃতি দেওয়া হয়, স্বীকৃত সব তালিকায় তার নাম আছে। কিন্তু সম্প্রতি তার একজন কলিগ বা স্থানীয় মুক্তিযোদ্ধা, যার অধীনে তিনি যুদ্ধ করেছিলেন, তার সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে তিনি বা তার শীর্ষ সামন্তরা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই কমান্ডারের বিরুদ্ধে, এবং অভিযোগের প্রেক্ষিতে শুনানি হয়েছে। সেখানে সরকারের কর্তা ব্যক্তিরা ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের কর্তা ব্যক্তিরা ছিলেন, কল্যাণ ট্রাস্টের, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তার ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। তিনি মুক্তিযোদ্ধা কিনা সেটি এখন প্রধান প্রশ্ন। এবং বলা বাহুল্য যে যিনি সাক্ষী দিয়েছেন যে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, যুদ্ধ করেননি তার অধীনে, তার সেই মুক্তিযোদ্ধা কমান্ডার, সেই মুক্তিযোদ্ধা কমান্ডারেরও কিন্তু লিখিত সার্টিফিকেট তার নামে দেওয়া আছে। আবার দুদিন আগেই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে একটি গ্রামে 40 বছর আগে, মানে 50 বছর আগে 1971 সালের একজন মানুষের মুক্তিযুদ্ধে যাননি। মুক্তিযুদ্ধ হয়তো তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন, কিন্তু যোদ্ধা বলতে যা বোঝায় সেই যোদ্ধা একজনও নয়। কিন্তু গত কয়েক বছরে সেই একই গ্রামে 10 থেকে 15 জন মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। এবং আমরা জানি যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতি করে সরকারের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মানুষ গেছেন, সেই ইতিহাসও আমরা কম বেশি জানি। বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, কিন্তু গণতন্ত্র এখনও বাংলাদেশে অধরা। গণতন্ত্রের সংগ্রাম হয়েছে, মানুষ রক্ত দিয়েছে, কখনো কখনো গণতন্ত্রের স্বাদ পেতে মানুষ শুরু করেছে, কিন্তু সেটি আবার হোঁচটও খেয়েছে। কেউ কেউ বলেন 365 দিনের গণতন্ত্র বাংলাদেশ দেখেনি, কিন্তু একদিনের গণতন্ত্র কখনো কখনো মানুষ দেখেছে। কিন্তু আমরা যদি একদিনের গণতন্ত্রের হিসেবে করি, গত 50 বছরে দেখব প্রতিটি নির্বাচন, সেই 73-এর নির্বাচন থেকে শুরু করে 2018-এর নির্বাচন পর্যন্ত কেউ না কেউ সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ একদিনের গণতন্ত্রের ও প্রশ্নবিদ্ধ। এবং গণতন্ত্র আসলে 365 দিনের হওয়া উচিত, এবং গণতন্ত্রের সুফল আসলে মানুষকে অনুধাবন করতে হবে। আমাদের রাজনৈতিক নেতাদের মনস্তত্ত্বে কতটা গণতন্ত্র আছে সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। অনেকে বলেন যে আমরা দুইবার স্বাধীন হয়েছে, কিন্তু পরাধীনতার শৃঙ্খল আমাদের মনস্তত্ত্বে এমনভাবে আছে যে আমরা আসলে গণতান্ত্রিক চেতনা বা মানসম্পন্ন এখনও করতে পারিনি। নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। দুটো প্রধান রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। এক পক্ষ নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে আন্দোলন করবার কথা বলছিলেন, যদিও আন্দোলন তারা বলেন অনেক সময়, কতটা করতে পারেন, করবার সামর্থ্য হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যপক্ষ যথারীতি নির্বাচনের আয়োজন, একটি ভালো নির্বাচন করবার কথা বলছেন, কিন্তু বিগত দিনগুলোর অভিজ্ঞতা ভালো নির্বাচন বাংলাদেশ কতটা হচ্ছে সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরাও ভালো নির্বাচনের কথা বলেন, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় যে সেই নির্বাচনগুলো নিয়ে তারাই যেসব কথাবার্তা বলেন তার মধ্যেই নানান ফাঁকফোকর যে রয়েছে বড়, সেটি বেরিয়ে আসে। এইসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসাচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক। আমার ডানে রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS এর ডিস্টিংগুইশড ফেলো ডক্টর সিনহা সাইদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জেনারেল হারুনুর রশিদ, আপনাকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে রাজনীতি, গণতন্ত্র, এই আলোচনা একটু আমরা পরেই, যে আমি 50 বছর বয়স হলো এবং মুক্তিযোদ্ধাদের সংখ্যা দিনে দিনে কমে আসতে শুরু করেছে, কিন্তু এখনও মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, আমি বলছি রণাঙ্গনে যারা নেতৃত্ব দিয়েছেন, সেরকম বেশ কিছু যোদ্ধা এখনও আছেন আপনাদের মতো। বাট মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ইতিহাসের ধারে কাছেও বাংলাদেশ আছে কিনা সেটি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি উত্থাপিত করেছেন।
50 বছর পরে হলে এটা উত্থাপিত হচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা নিয়ে গত ধরেন 30 থেকে 35 বছর ধরে প্রচেষ্টা চালাচ্ছি। সেটা হলো প্রত্যেকটা দেশের এই ধরনের ঘটনা যখন হয়েছে যে একটা জাতির জন্ম, এর জন্য একটা অফিসিয়াল কমিশন থাকবে। সেই অফিসিয়াল কমিশন জাতির ইতিহাস লিখবে। এখন ভিন্ন ঐতিহাসিকরা এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস লিখবে। সেই ইতিহাস অবশ্যই পাঠকরা পড়বে, কিন্তু হিস্ট্রি কমিশন যেই ইতিহাসটা তৈরি করবে সেটা হতে হবে নিরপেক্ষ। কেন এটা নিরপেক্ষ হবে? কারণ কথা হলো এটা এমন কিছু মানুষের সমন্বয়ে গঠন হবে, যেমন ধরেন হাসান হাফিজুর রহমান সাহেব আমাদের যে 16 খণ্ড বই উপহার দিয়ে গেছেন, দুই একটা বাক্য বাদ দিলে বাকি 16 খণ্ড নিয়ে কোনো বিতর্ক নেই, ঠিক? তো সেই হিসাবে আমি যদি একটি জাতীয় ইতিহাস কমিশন করতাম এবং সেই জাতীয় ইতিহাস কমিশন যদি আপনার জাতির সেই 1947 থেকে শুরু করে 1971 থেকে 71-এর যে মুক্তিযুদ্ধ, এই জিনিসটা যদি সরকারিভাবে প্রকাশিত হতো, তাহলে আজকের যে বিতর্ক আমি মনে করি না। জেনারেল হারুন জাস্ট আমি একটু বুঝতে চাই যে আপনি যে মুক্তিযুদ্ধের দলিলপত্রের কথা যেটি বললেন, হাসান হাফিজুর রহমান সম্পাদিত, আমার গত কয়েক বছরে 20 বছরে যদি আমি আলোচনা স্মরণ করি আমার এই টেবিলে 19 বছর ধরে যারা কথা বলেছেন কেউ কিন্তু সেটি নিয়ে কোনো বিতর্ক প্রশ্ন তোলেননি। আমার প্রশ্ন হচ্ছে সেটিকেও কেন আমরা বেইস হিসেবে ধরে নিতে পারলাম না? বেসলাইন এই কথাটা তো এটাই। এখন হাসান হাফিজুর রহমান সাহেব যে কাজটা করে গেছেন, কেউই কিন্তু প্রশ্ন তুলছেন না যে এখানে, কেউ প্রশ্ন তুলছেন না। এখানে একটা প্রশ্ন আসে, সেটা নিয়ে হয়তো আপনি জানেন হাইকোর্টে মামলা মকদ্দমা অনেক কিছু হয়েছে। সেই প্রশ্নে আমি যেতে চাচ্ছি না, কে ঘোষণা করেছে কে ঘোষণা করে না, এই জিনিসটা ছাড়া আর কোনো বিতর্ক সেখানে নাই। কিন্তু এটা তো ইতিহাস না, এটা হচ্ছে কিছু দলিলপত্র সংগ্রহ করে। আপনি কি জানেন যে দলিলপত্র সংগ্রহ করে 16 খণ্ড ইতিহাস রচিত হয়েছে বা 16 খণ্ড বই প্রকাশিত হয়েছে? সেই দলিলগুলি কোথায়? ওইটাকে প্রিজার্ভ করা হয়েছে? দ্বিতীয়ত, যখন এই 16 খণ্ড প্রকাশ করা হয় তখন যত দলিলপত্র নিয়ে এই 16 খণ্ড প্রকাশ হয়েছে তার 3 গুণ দলিল ছিল যেটা অপ্রকাশিত রয়ে গেছে। তো ওই যে 16 খণ্ড দেওয়ার পরে আমরা যে তৃপ্তি নিলাম, হ্যাঁ আমরা বিরাট একটু কিছু করে ফেলছি, কিন্তু তার তো দ্বিগুণ রয়ে গেছে এখন, যেটা আপনাকে শর্টিংয়ে করা হয়নি। তো সেই দলিল কি হবে? সেই দলিল তো আমাদের কাছে নাই এখন। এবং আমি জানি না এতদিন এটা কোথায় আছে, এটা কি সেই গ্রন্থাগারে কি এখনো আছে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আমার মনে হয় এখন করতে গেলে আপনি পাবেন না। এটা যে দলিলপত্রগুলি নেওয়া হয়েছে, এই দলিলপত্র তো ইতিহাসের উপাদান, এটা ইতিহাস নয়, এটা ইতিহাসের একটা উপাদান। কিন্তু আমি যেটা বলছি, একটা ইতিহাস কমিশন এই ধরনের আমাদের মতো জাতির যারা এত বড় সংগ্রাম করে এত লোক কয় দিয়ে আমরা যে একটা জাতি প্রতিষ্ঠা করলাম, এই যে একটু আগে আপনি বললেন 40 বছর আগে যিনি মুক্তিযোদ্ধা ছিল এখন উনি মুক্তিযোদ্ধা না, আবার 45 বছর আগে পর্যন্ত যার নামক্রাম কিছুই ছিল না মুক্তিযুদ্ধের তালিকায়, উনি এখন আবার গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা। এই যে কন্ট্রোভার্সি, এটা তো 50 বছর পরে হওয়ার কথা না। হ্যাঁ, দ্বিতীয় কথা, এখন কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না, এটা সংজ্ঞা 72 সালে জাতির জনক বঙ্গবন্ধু দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমরা সেই সংজ্ঞা মানি না। 1972 সালে জাতির জনক যে সংজ্ঞা দিয়ে গিয়েছিলেন সেই সংজ্ঞা আমরা মানি না, কারণ আমরা নিজের সুবিধা মতো সংজ্ঞাগুলো বানিয়ে দিই। আপনি কি জানেন কে প্রকৃত মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না? মুক্তিযুদ্ধ অবদান। কিন্তু সেই ক্ষেত্রে আমি বললো মুক্তিযুদ্ধে তৎকালীন সময়ে 7.5 কোটি বাঙালির মধ্যে 2 থেকে 3 লক্ষ বাঙালি যদি আপনি রাজাকার, আলবদর, আলসম, শান্তি কমিটি বাদ দেন, তাহলে 100% লোক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, 100% লোক বঙ্গবন্ধু শেখ মুজিবের পক্ষের লোক, 100% লোক বাংলাদেশের ভিতরে বাইরে যে যেখানে থাক না কেন বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই স্বাধীনতার জন্য কন্ট্রিবিউট করেছে। তাহলে তাদেরকে আপনি কি বলবেন? তারা মুক্তিযুদ্ধের সহযোগী না? আপনি এখন আজকের এই পরিস্থিতিতে আমি একটা
পরিসংখ্যান দিয়ে আপনার সাথে কথা বলতে চাই। সেটা হচ্ছে এই, প্রায় 1 কোটি বাঙালি বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিয়েছিল। ভারতীয় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাহলে 7.5 কোটির মধ্যে 1 কোটি বাঙালির পরিবার এখনো আছে, আছে তো? 30 লক্ষ শহীদ হয়েছে। সে 30 লক্ষ শহীদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ না কেউ আছে। তারপরে বাংলাদেশের ভিতরে প্রায় 2.5 কোটি থেকে 3 কোটি লোক গৃহহারা হয়েছিল। আমি আপনার বাড়িতে ছিলাম, আপনি আরেকজনের বাড়িতে ছিলেন, এইভাবে। তাহলে আপনি দেখেন ওই 7.5 কোটির মধ্যে প্রায় 5 কোটি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো শহীদ হয়েছে, কেউ আহত হয়েছে, কেউ দেহত্যাগী হয়েছে, কেউ দেশত্যাগী হয়েছে। তাহলে সেই 5.5 কোটি লোকের বংশধর আমরা। আপনি হিসাব করতে পারতেছেন তো? এই 50 বছরে সেই 5.5 কোটি লোকের বংশধররা আমরা 15 থেকে 16 কোটিতে এখন পৌঁছেছি। তাহলে সেই সময়ের সেই মুক্তিযোদ্ধা, তাহলে আজকে আমি কোথায়? আপনি কি এই পরিসংখ্যান অস্বীকার করবেন? এই পরিসংখ্যান তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো সেখানে আজকে যে বিভক্তি, সেই বিভক্তি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 1971 সালের যে স্পিরিট নিয়ে আমরা যুদ্ধটা করেছিলাম, সেই স্পিরিটটা চিন্তা করতে হবে। এখন 1972 সালের 4 নভেম্বর যে সংবিধান বাংলাদেশের পবিত্র সংসদে গৃহীত হয়েছিল, সেখানে বঙ্গবন্ধু বলেছিল, লেখা আছে, বলেছে যে এই জাতি চলবে 4টা নীতির ভিত্তিতে। একটু স্পষ্ট, আপনি এখন ওই 4 নভেম্বরের আপনি দেখেন ডকুমেন্ট, উনি বলে দিচ্ছেন যে 4টা নীতির ভিত্তিতে জাতি চলবে। আজকে আমরা জাতির জনকে 100 বর্ষ উদযাপন করতেছি, জাতির বাংলাদেশে 50 বছর উত্তর করতেছি, কিন্তু আমরা সেই 4টা নীতিতে কি বিশ্বাসী? সেই 4টা নীতিতে অটল আছি? তাহলে তো সেই মানে আমি বলতে চাই যে বেসিক জিনিসটাই তো আমি ফলো করতে পারি। সেখান থেকে তো আমি অনেক দূরে চলে গেছি। তো সেখানে আমি কি কার বলবো যে আমরা সুফল আনতে পেরেছি? অর্থনৈতিক উন্নয়ন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমার কৃতজ্ঞতা জানাতে হবে যে এই জন্য আজকে গ্রামের মানুষ খাচ্ছে। আজকে গ্রামে কোনো লোক আপনি পাবেন না খালি পায়ে হাঁটে, স্যান্ডেল পরে হাঁটে না কেউ। আজকে গ্রামের কোনো লোক আপনি খালি গায়ে হাঁটে পাবেন না, সবাই তো একটা গেঞ্জি পরে। প্রায় কৃষক দেখবেন আপনি জিন্স পরে চাষ করতেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা সম্ভব হয়েছে অর্থনৈতিক উন্নয়নের কারণে। আমরা রাস্তাঘাট অনেক কিছু পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় সেই সাথে যত দ্রুত গতিতে আমরা অর্থনৈতিক উন্নয়নে অগ্রসর হয়েছি, ঠিক অত দ্রুত গতিতে আমাদের নৈতিক অবক্ষয় হয়েছে। আজকে খবরের কাগজ আপনি খুললেই, যে কোনো একটা খবর, বাংলা ইংরেজি যেটাই না, প্রথম পৃষ্ঠায় 2-1টা খবর থাকবে সরকারের কোনো না কোনো তহবিল তছরূপে, সরকারের কোনো না কোনো একটা তহবিলের অন্যায় গুরুতর এই ধরনের অভিযোগ। কালেভদ্র একটা হতে পারে, কিন্তু প্রতিদিন যদি আপনার 2টা-3টা করে আসেন, তাহলে একটা তো স্বভাবতই আছে। তাহলে কি আমাদের আইন কানুন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, তারা কি কার্যক্রম নয়? তাহলে কি আমাদের সিস্টেমটা কাজ করছে না? সেখানে তো আমাদের একটা প্রশ্ন এসেছে, কেন এটা হতে হবে? এটার প্রতিকার কি? আপনি আজকে বিচারে যাবেন, একজন বিচার প্রার্থী ভয়ে বিচারালয়ে যায় না। কারণ বিচারালয়ে যাওয়া মানে 4 থেকে 5 বছরের জন্য আপনার ন্যূনতম সময় আপনার হয়রানি। তো তাহলে একজন বিচার প্রার্থী কার কাছে যাবে? এখন আপনি যদি দ্রুত বিচারটা নিশ্চিত করতে না পারেন, নিরপেক্ষ বিচার যদি করতে না পারে, সমাজে অরাজকতা আসবে, এবং সেই অরাজকতা হবে দখলদারিত্বে, সেই অরাজকতা হবে অন্যায় অবিচারে। সেই কি বলে সময়টা আসবে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী, আইন শৃঙ্খলাকে লোকজনে আঙ্গুল দেখাবে যে আমি তোয়াক্কা করিনি, এবং আজকে আমরা সেই পর্যায়ে পৌঁছে গেছি। ডক্টর সিনহা সাইদ। হারুন ভাই তো খুব ভালোভাবে উল্লেখ করলেন, যেহেতু সে মুক্তিযোদ্ধা ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন, প্রত্যক্ষভাবে অনেক কিছু দেখার সুযোগ তার হয়েছে। সমস্যাটা হলো মুক্তিযুদ্ধ এবং আমরা কেন এই প্রসঙ্গটা আসতেছে, কেন মূল ডকুমেন্টগুলো পাওয়া যাচ্ছে না, কেন হাসান হাফিজুর রহমান একটা অংশ আর এক অংশ কোথায় গেল? তিনি বললেন পাওয়া যায়, এখানে সন্দেহ আছে, আর্কাইভ খুঁজছেন, হয়তো পাওয়া যাবে না।
আমার জানি কেন মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধা একটা ষড়যন্ত্র কিন্তু চলছে এখানে। ষড়যন্ত্রের মৌলিকটা কি? যারা যুদ্ধ করেছিলেন মুক্তিযোদ্ধা, দেশটা স্বাধীন কারা করলেন? আমাদের এখানে বলা হয় যে 8টা ফোর্স ছিলেন আমাদের এখানে, বিভিন্ন বাহিনী কমান্ড ছিল এখানে। এখন এদেরকে কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে। আমি যদি কোনোভাবে শফিউল্লাহ সাহেবকে অবমূল্যায়ন করতে পারি, জিয়াকে অবমূল্যায়ন করতে পারি, XYZ যারা ছিলেন, তাহলে প্রমাণ হবে এই লোকগুলি মুক্তিযোদ্ধা ছিল না। তো ছিল কেটে? দেশটা কে স্বাধীন করলো? আমরা কি অর্গানাইজ ছিলাম না? বাহিনী ছিল না? রেগুলার ফোর্স ছিল না? আমাদের ছিল। যদি প্রমাণ করা যায় যে লোকগুলি মুক্তিযোদ্ধা ছিল না, তাহলে কি হবে? লাভবান কে হবে? কেউ না কেউ লাভবান হবে এখানে। যারা লাভবান এখানে হবে, সেটা মুক্তির ইতিহাসকে ম্লান করে দেওয়া হবে এখানে। অর্থাৎ এই দেশে যারা ছিল তারা সবাই আলবদা রাজাকার ছিল, কোনো না কোনোভাবে অনুযুক্ত ছিল, বা কেউ ক্যালকাটা গেছে যুদ্ধ করে নেই। এখানে কি হলো? শেষ পর্যন্ত দাঁড়াবে কি? আমি সরাসরি বলি, দাঁড়াবে কি? আমাদের দেশটা কি ভারত স্বাধীন করে দিয়েছে, আমাদের কোনো ভূমিকা নেই এখানে। এই যে কাদা সরাসরি, আমি বিভিন্ন এমনিতে তো ভারত আর পাকিস্তান তারা তো এটাকে বাংলাদেশের যুদ্ধ বলে না, তারা ভারত আর পাক ভারত যুদ্ধ বলে। ভারতের বই পুস্তকে তাই লেখা আছে। পাকিস্তানেও তাই। ভারত যেমন আমাদের 16 ডিসেম্বর কথা বললেন, তারা কিন্তু পালন করে অন্যভাবে তারা করে। পাকিস্তানেরও তাই বলার চেষ্টা করে। কিন্তু সেই মতবাদ আমরা যাচ্ছি কেন? তারা খুব তাদের ব্যাপার, আমরা কেন যাচ্ছি? এখন আমাদের ইতিহাসটাকে ছলে বলে কৌশলে যদি প্রমাণ করা যায় এখানকার মুক্তিযোদ্ধা কারা ছিল, ঠিক ছিল না, এরা ছিল না, তাহলে কিন্তু কেউ না কেউ লাভবান হবে। এবং এই লাভবান করার ক্ষেত্রে সচেতনে অসচেতনে যখন বিভিন্ন দলগুলো কাজ করে, দুঃখজনক এখানে জাতীয়তাবাদী শক্তি থাকে কোথায়? দেশপ্রেম থাকে কোথায়? আজকে এই দেশপ্রেম তো কী হবে? আজকে যখন কথা বললেন 65 বছর পরে, আমি অনেকেরই চিনি যারা যুদ্ধ করেনি, কিন্তু যুদ্ধ ভাতা খাচ্ছে। এই যে ভাতা খাচ্ছে, হারাম, একেবারে হারাম। জাতির সাথে বেইমানি করে ভাতা নিচ্ছেন, এর চেয়ে খারাপ আর কী হতে পারে? এই লোকের সন্তান, এই লোকের রক্ত, সবই তো হারাম। তারপরেও কিন্তু গর্ববোধ করতেছে, চাকরিতে প্রমোশন পাচ্ছে। আমরা দেখেছি অনেকগুলো সচিব ছিল, তাদের কিছু হয়নি, কিন্তু তারা সেই সচিব থেকে মুক্তিযুদ্ধ কোটায় ছিল, এরপরও তারা ভালো পোস্টিংয়ে ছিল। তো সরকার যখন এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, আমরা দেখেছি মুক্তি ক্র্যাশ নিয়ে কী হয়েছে, এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু বিচার হলো না কিন্তু এখানে। কাজে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্ট, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে কথাগুলো আমরা বলি, এগুলো কিছুটা মুখরোচক কথা অনেকে পছন্দ করে, তারা বলে। কিন্তু যারা বলে তারা কতটুকু দরদ দিয়ে বলে? এখন মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত আছে তো, আপনি যেটা বললেন 4টা মৌলিক প্রিন্সিপাল ছিল। হ্যাঁ, ঘটনাক্রমে হয়তো অনেক কিছু ঘটছে এখানে, কারণ জাতির পিতা নিজেই তো শেষ পর্যন্ত বাকশাল করলেন, উনি তো রাখেননি তো। মুক্তিযুদ্ধের চেতনার কথা যদি বলেন, বাকশাল করলেন, হয়তো সেটা আইডিওলজি ছিল, লক্ষ্য ছিল, গোল ছিল সেখানে। তারপরে কি হলো আমরা দেখেছি, বাস্তবে কী হয়েছে? আইডিওলজি পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তন হতে হতে এখন যদি মনে করেন 2008 সালের পর কী হলো, এই যে মুক্তিযুদ্ধের শক্তির কথা বলছেন, যে দলটা পাওয়ার আছে, আওয়ামী লীগ, নেতৃত্বে আছেন কে? বঙ্গবন্ধু কন্যা। এখানে এসে এত পরিবর্তন হলো কেন? যেই পরিবর্তনগুলো, যেমন রাষ্ট্রধর্মের কথাই বলেন, যেটা এরশাদ সাহেব করেছিলেন, উনি খারাপ লোক, সব কাজ খারাপ করেছে, কিন্তু এরশাদ সাহেবের উপজেলাও রাখলেন, ওই ইটাও রাখলেন, আপনাকে রাষ্ট্র ইসলামও রাখলেন। এবং এখন ধর্ম নিয়ে খেলতেছে কারা? ধর্মটা সামনে আনছে কারা? আমরা দেখেছি ধর্ম কিন্তু চর্চা বেশি হয়েছে কিন্তু ওই তাদের হাতেই যারা মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি, তারা ধর্মকে বিভিন্নভাবে ইউজ করছে, তাদেরকে নিয়ে আসছে। আমরা দেখেছি নুরুল ইসলাম সাহেবকে, আপনার জামালপুরের নুরুল ইসলাম, তো উনিও তো মন্ত্রী ছিলেন। যেমন মাওলানা মান্নানকে মন্ত্রী বানানো হয়েছিল, আব্দুল আলমকে বানানো হয়েছিল, নুরুল ইসলামকে কে বানালো? এই জন্যই বলি যে দুঃখটা আমাদের এই যে আমরা কিন্তু পক্ষ বিপক্ষ বুঝি না। আমরা যখন যার স্বার্থে যার প্রয়োজন হোক সেটাকে আমরা ইউজ করেছি। এইভাবে মুক্তি ইতিহাসটাকে আমরা প্রশ্নবোধ করে দিয়েছি। এখান থেকে বেরোনোর উপায় কী? উপায় যেটা কঠিন ব্যাপার, কেউ হয় যেখানে দুটি দল এক হতে পারে না, এক মঞ্চে আসতে পারতেছে না। কি পারতেছে না? মুক্তিযুদ্ধ ইতিহাসটা বিতর্ক হবে কেন? হারুন ভাই বললেন কমিশন গঠন করা যেতে পারে, একটা কমিশন হলে ভালো হতো। ইতিহাস কে লাগবে? হ্যাঁ, এগুলো ডকুমেন্টস, উপাদানগুলো তো একটা জায়গায় আসতে হবে। আজকে দেখেন বাংলাদেশ ইতিহাসটা গণ্ডগোল আছে, পাকিস্তান কি আছে, ভারতে কি আছে, শ্রীলঙ্কা কি আছে? নাই। আমাদের আছে কেন? কারণ আমরা শুরুতেই এত গোলকধাঁধায় পড়ে গেছি যে আমরা ক্ষমতার সাথে নিজেকে এরকম ট্যাগ করে দিয়েছি। এখন ক্ষমতাটা কি? রাষ্ট্র আমাকে চালাতে হবে, আমাকেই চালাতে, আমি ছাড়া ভালো লোক নাই। এই যে আমি শ্রেষ্ঠ, কেউ ভালো জানে নেই। আমি গণতন্ত্র বিকাশ যদি আমি করতে নাও দিই, সব দলের কথাই বলছি, কি জাতীয় পার্টি, কি বিএনপি, কি আওয়ামী লীগ, যখন যে ক্ষমতা সেই মনে করছে আই এম দ্য বেস্ট, আমার বিকল্প কিছু নাই। এই যে বিকল্প নাই, গণতান্ত্রিক প্রভিশনে আপনি নির্বাচন দিয়ে দিবেন, যে খুশি সে আসবে, আপনার কি আসে যায়? আপনি তো সব না। কিন্তু আমরা যদি মনে করি একে ঠেকানোর জন্য আমাকে থাকতে হবে, আই এম দ্য বেস্ট, আমি দেশপ্রেমিক, সেখানে প্রশ্ন দাঁড়া যায়, এটা কি মুক্তিযুদ্ধের সামঞ্জস্যপূর্ণ? মুক্তিযুদ্ধ কথা এড়িয়ে ছিল যে এই প্রক্রিয়া হবে, তাহলে আমরা স্বাধীন হলাম কেন?
সে পাকিস্তান গালি দিচ্ছে কেন? তো সব কিছু গোড়ার কথা হলো আমরা আমাদেরকে গণতান্ত্রিক শক্তি হিসাবে, গণতান্ত্রিক ব্যক্তি হিসাবে, সমাজ হিসাবে আমরা আমাদের চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি, আমি ক্ষমতা থাকার যা যা প্রয়োজন এটাকে যদি সমর্থন করেন আপনি ভালো, সমর্থন করবেন না বিপরীত শক্তি। এই যে শক্তি, আজকে দেখেন রাজাকার একটা গালি, রাজাকার শব্দটা তো বঙ্গবন্ধু কী করেছিলেন? উনি তো দাল্লা লাইন করেছিলেন, কলাবাটার্স অ্যাক্ট, সেখানে কি ছিল? অনেক আলোচনা করে না। সেখানে বলেছিলেন একমাত্র যারা সহযোগী ধর্ষণ লুটপাট করেছে তাদের বিচার, সংযোগ, নট অল রাজাকার। কিন্তু আমরা দেখলাম এখন ওগুলি নাই, এখন কিছু হলেই বলে সে রাজাকারের সন্তান, রাজাকার এই আলবদর আল শামস, এই যে ঢালাওভাবে কথা বলছে, জাতির পিতাকে সম্মান দেওয়া হচ্ছে কোথায়? আমরা জাতির পিতার কথা বলি, আবার জাতির পিতার জিনিসটি কিন্তু আমরা বিপদ ঘুরে দিচ্ছি। কিন্তু এখানে অবমানটা কে করতেছে? থাকে কারা করতেছে? তাদের স্বার্থে করতেছে। একবার চিন্তা করতেছে এই দেশটা তো শত শত বছর বেঁচে থাকবে, ইতিহাসটা নাড়াচাড়া করতেছেন, আপনি থাকবেন না, আমি থাকবো না, ইতিহাস থেকে যাবে। কিন্তু আজকে বঙ্গবন্ধু শুরু করতেছে কারা? এরাই শুরু করতেছে। কিন্তু মুক্তিযুদ্ধের বিতর্ক যেমন হচ্ছে, এটা হচ্ছে, যেমন আমার দুঃখ লাগে। দেখেন হারুন ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি তো ভালো বুঝবেন এটা। আমি প্রসঙ্গ বলছি, জিয়াউর রহমানকে বিতর্ক হচ্ছে, হোক, এটা আমার কাছে আসে না। আপনি যখন বলবেন, আইনমন্ত্রী যখন বলল জেড ফোর্স ইট সেলফ ইজ ভুয়া, এখন বলেন হারুন ভাই মুক্তিযুদ্ধের ইতিহাসে বলতেছেন ওই ফোর্সটাই ভুয়া। এটা কি ভুয়া ছিল? একটা ব্যক্তিকে অ্যাটাক করা আর একটা বাহিনীকে অ্যাটাক এক জিনিস হলো? উনি বলে যাচ্ছেন পারফেক্ট, কিন্তু বলতেছেন না কিছু। সব মুক্তিযুদ্ধ নীরব। এই যে কমান্ড কাউন্সিল আছে, তারা তো বলতে পারতো একটা ব্যক্তি ঠিক আছে, কিন্তু ব্যক্তির জন্য কি ওইখানে আরেকরা ছিল, খালেদ মোশাররফ ছিল এখানে, আরও অনেক নাম করা মেজর হায়দার ছিল এখানে, এরা কি ভুয়া? ওনার কে ফোর্স, জেড ফোর্স, এই যে বললাম কে ফোর্স, জেড ফোর্স। এখন জেড ফোর্স যদি ভুয়া হয়, যে আইনমন্ত্রী বলেন, উনি কিসে বলতে বললেন? উনি কোথায় ছিলেন তখন? প্রসঙ্গে এসে যায় কিন্তু এইভাবে না। আজকে শাহজাহান সাহেব যখন বলেন জিয়াউর রহমান সম্পর্কে, এই যে দেখেন, আবার অনেকে বলেন সাক্ষী দেন, ওই যে নোয়াখালীর হাজারি, উনি বলছেন আমি সাক্ষী দিচ্ছি, প্রয়োজনে আমার পদ খেয়ে ফেলার কিছু ছাড়ছে না। এই বিতর্ক হচ্ছে কেন? আমাদের দেখতে হবে একটা রাজনীতির সাথে কোন রাজনীতি আসতেছে। যেমন ধরেন আরও সুন্দর হয়েছে, এখন প্রধানমন্ত্রী নিজেই বলতেছেন, আমাকে এরশাদ সাহেব বলেছে এখানে লাশ নেই। আবার বললেন সে কালকে পরশু যে উনি তো অনেক কিছু বলেন, উনি টুইস্টিং করে বললেন এরশাদ বলেন, এরশাদ বলেছে লাশ নেই, লাশ নেই, ঠিক আছে। তো তখন এরশাদ সাহেব যে লাশ নেই জিজ্ঞাসা ছিল, যার নাটকটা করলেন কেন আপনি? মাটি দিয়েছেন, ঠিক আছে, কে কারে কোথা মাটি দিলে আমার কাছে বিষয়বস্তু না। বিষয়বস্তু হলো সিম্বল, প্রতীক। এখানে জিয়াউর রহমান ছিল, এখানে তাকে দেওয়া হয়েছে, একটা ঘটনা ছিল। তাহলে তো বিচার করতে হবে তাদেরকে, যারা এই লাশ নিয়ে যারা রাজনীতি যারা করলো। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে বিচার হবে তো মরণোত্তর এরশাদ সাহেবের বিচার হবে, জেনারেলদের বিচার হবে, তাদেরকে যারা ক্ষমতা ছাড়া ছিল, যে আপনারা জেনে শুনে জাতিকে কেন প্রতারণা করলেন। কিন্তু সেদিকে কথা নেই। কিন্তু একপাক্ষিক কথা হচ্ছে সবসময় পূর্ণাঙ্গ না, আংশিক। আমি এই জন্যই বললাম যে আমার একটা ভয় হচ্ছে, কেন বারবার বলছি, আপনি এখানে বলছি, বিদেশি চ্যানেল কথা বলি, আমার জন্য কেন ভয় হচ্ছে, অতি সূক্ষ্মভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কে বা কারা জানি মুক্তিযুদ্ধের এই ইতিহাসটাকে ম্লান করে দিতে চাচ্ছে, এবং এই ম্লান করে যা লাভবান হবে সেটা আমরা আন্দাজ করতে পারি। কিন্তু তাতে কিন্তু যারাই কাজটা করতেছে ইতিহাসে তারাই কিন্তু নিগৃহীত হবেন, তারাই আস্তে নিকৃত হবেন, জাতি টিকে যাবে, ব্যক্তি টিকে যাবে, ইতিহাস থেকে ইতিহাস চলে আসবে। এটি হচ্ছে মূল কথা। জেনারেল হারুন রশিদ তেমনটা মনে করেন কি না? এবং আমরা তো ইন্ডিয়ান বা পাকিস্তানি ন্যারেটিভ যেটা, সেটা কিন্তু তাদের একটা প্রয়াস আছে যে এই যুদ্ধটা আসলে তাদের মধ্যকার যুদ্ধ, এটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। এখন অধিকাংশ ডকুমেন্টসেই তারা এটা বলতে চান না, লেখকরা বলতে চান না, ইতিহাসবিদরা বলতে চান না, চলচ্চিত্রে নির্মাণ করলে সেখানে থাকে না। সো এই প্রবণতাটা তাদের মধ্যে আছে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, এবং ডক্টর সিনহা যেটি বলছেন যে এটি আসলে যে বিতর্ক আমরা বছরের পর বছর ধরে করছি, এই বিতর্ক আসলে আমাদের ইতিহাসকে, প্রকৃত ইতিহাসকে ম্লান করবে। এখন পরের ঘরে যাওয়ার আগে আমি নিজের ঘরের দিকে তাকাবো। আমি কি আমার ইতিহাসটাকে সঠিকভাবে লিখতে পেরেছি? সেটা আপনি বলেন। আমি যদি সঠিকভাবে ইতিহাসটাকে লিখতে পারতাম তাহলে আমি বলতাম যে দিস ইজ দি ইতিহাস। আমি তো আমার নিজের ঘরেই সামলাতে পারছি না। এই যে উনি কতগুলি প্রশ্ন তুললেন, মুক্তিযুদ্ধের ঘোষণারই একটা প্রশ্ন আসলো। আরে ভাই, একটা কথা হচ্ছে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। এবং মুক্তিযুদ্ধে 25শে মার্চ রাত্রে 12টার সময় ঘোষণা হয়েছে, এবং 16ই ডিসেম্বর বিকাল 4:30টার সময়
পাকিস্তানিদের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয়েছে। এখানে ভিতরে যা হয়েছে এটা হচ্ছে বাস্তবতা। এখানে যদি কেউ বলে যে না এটা করেনি, তাহলে আপনি চোখ বুঝে যদি বলেন যে সূর্য উঠে নেই, তাহলে তো সেটা কমাতে। এখন আমি চোখ বুঝে থাকলাম সূর্য উঠছে কি উঠে নেই সেটা আমি বলতেও পারি, কিন্তু সূর্য তো সূর্যের জায়গায় আছে। এটাকে নিয়ে বিতর্ক হবে কেন? সেই জন্যই আমার বারবার প্রশ্ন একটাই আছে, আমরা সঠিক ইতিহাসটা লিখি নেই, লিপিবদ্ধ করে নিই। দ্বিতীয় কথা, ভারতীয়রা যখন এখানে আসছে তখন একটা কিন্তু এগ্রিমেন্টের মাধ্যমে আসছে। বাংলাদেশ সরকার আর ভারত সরকারের মধ্যে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির মাধ্যমে একটা জয়েন্ট টাস্ক ফোর্স করা হয়েছিল, জয়েন্ট ফোর্সেস কমান্ডার নিয়োগ করা হয়েছিল। তৎকালীন সময় ইস্টার্ন কমান্ডের কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরা। ওখানে কিন্তু ক্লিয়ার পরিষ্কার ভাষায় লেখা আছে হি ইজ দি অ্যালাইড ফোর্স কমান্ডার। এবং আপনি ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার যদি আপনি পড়েন, সেখানে দেখবেন নিয়াজি প্রথমবারের মতো স্বীকার করেছে টু দি জয়েন্ট ফোর্সেস কমান্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। এটা কিন্তু সারেন্ডার সেরিমনিতে ইনস্ট্রুমেন্টে কিন্তু লেখা আছে, এবং হি হ্যাজ সারেন্ডার টু জয়েন্ট ফোর্সেস কমান্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। তো এখন এইগুলি হচ্ছে স্টাবলিশ ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টকে আমি আমার ব্যক্তিগত কি বলবো এটাকে অভিপ্রায়ে যেভাবে আমি লেখার ইচ্ছে করি সেটা লিখতে পারি। হ্যাঁ, ইন্ডিয়ানরা বিশেষ করে যারা ওয়েস্টার্ন রাইটার, ওয়েস্টার্ন মানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন রাইটার, যারা দিল্লি, বোম্বে, মাদ্রাজ ওই ধরনের যে রাইটার, তারা কিন্তু এখনো পর্যন্ত মনে করে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। আমি আমার একটা ব্যক্তিগত ঘটনা বলি। এখানে ট্র্যাক 2 বলে একটা প্রতিষ্ঠান আছে, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হচ্ছে ট্র্যাক 1 আর একটা সিভিল হচ্ছে ট্র্যাক 2। তো আমাদের প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর রহমান সোমান হচ্ছে এটার সভাপতি। তো কোনো একটা সেমিনারে আমাকে দাওয়াত দিয়েছিল যাওয়ার জন্য, ওই দিল্লি যাওয়ার জন্য। সেখানে আমি গিয়েছিলাম। তো আমি আর আমার পাশে যে বসেছিল সেও একজন ইন্ডিয়ান মিলিটারি অফিসার। তো কথায় কথায় পরিচয় হলো। সে বলতেছে আমি তো যুদ্ধ করেছি। তো স্বাভাবিকভাবে একটু অন্তরঙ্গতা বাড়লো। তারপরে বললো যে আমি একটা বইও লিখেছি। তাহলে তো আরও ভালো কথা। তো তারপর দিয়ে সে বইটা আনছে, সেমিনার চলতেছে, আমরা এরকম পাশাপাশি বুঝে সে বইটা আমাকে দিয়ে একটা হলুদ মলাট, আমার এখনো মনে আছে একটা হলুদ মলাট। তো আমি খুব আগ্রহ করে প্রথম মলাটটা মানে হার্ড কভারটা উল্টালে পরে প্রথম সেন্টেন্সে লেখা আছে ওয়েন ইন্ডিয়া লিবারেটেড বাংলাদেশ আই ক্লোজ দ্য বুক অ্যান্ড রিটার্ন ইট টু হিম। হি লুকড এট মি, আই সেড সরি, India did not liberate Bangladesh. No, sir. We all did it. I said, what have you written? When India liberated Bangladesh. So I'm not interested to read this book. এখন this is the mentality of the কি বলবো পাঞ্জাবিস বলেন আর পাঠানস বলে, this is the vulnerability of the পাঠান। কিন্তু আপনি যদি আবার ইস্ট বেঙ্গলে আসেন, মানে ইস্টার্ন পার্টে আসেন, এই ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মেঘালয়, ওখানে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রচলন এখনো আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শব্দ আছে। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা সেমিনার, ওখানে কিন্তু পুরো দিন সেমিনার হচ্ছে অন বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো এখন এটা হচ্ছে পারসেপশন অফ দ্য ওয়েস্টার্ন সাইড অ্যান্ড ইস্টার্ন সাইড। ওরা মনে করে এটা পাক ভারত যুদ্ধ। আমি ওদেরকে বলেছি তোমাদের পাক ভারত যুদ্ধ হয়েছে পশ্চিম ফ্রন্টে, আর পূর্ব ফ্রন্টে হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেখানে জয়েন্ট ফোর্সেস কমান্ড হয়েছে, এবং জয়েন্ট ফোর্সেসের কমান্ডারে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস যেরকমভাবে ফাইট করেছে, বাংলাদেশ আর্ম ফোর্সেস ফাইট করেছে, বাংলাদেশ আর্মি ফাইট করেছে, বাংলাদেশ নেভি ফাইট করেছে, বাংলাদেশ এয়ারফোর্স ফাইট করেছে, এবং ইট ওয়াজ আন্ডার দি জয়েন্ট ফোর্সেস কমান্ড। তো কাজে এখানে এককভাবে ইন্ডিয়ান ইস্টার্ন সেক্টর বলে কোনো সেক্টর নেই, ইট ইজ এ বাংলাদেশ সেক্টর, বাংলাদেশ সেক্টরের যুদ্ধ হয়েছে। ওদের পারসেপশন চেঞ্জ করতে হলে আমাদের লেখালেখি করতে হবে, আমাদের ইন্টেলেকচুয়ালদের লিখতে হবে। আমাদের ইন্টেলেকচুয়ালদের কয়টা বই আপনি পাবেন মুক্তিযুদ্ধের উপরে? সব বইতে আপনি দেখেন 90% হচ্ছে পাকিস্তানিদের অ্যাট্রোসিটি নিয়ে। যতগুলি বই আমার পড়ার সুযোগ হয়েছে সেখানে শতকরা 90% পাকিস্তানিরা কি করেছে সেই ইতিহাস, কিন্তু আপনার গৌরবের ইতিহাসে মাত্র 10%। এবং সেখানেও সেই গৌরবের ইতিহাসটা যখন বলতে যাচ্ছে, যতটুকু সংক্ষিপ্ত যে জিল্লুর রহমান আক্রমণ করেছে অতটুকুই শেষ, বাট তার যে বীরত্বের যে অংশটুকু সেটা কিন্তু নাই। এখন আমার কৃষক যে মুক্তিযোদ্ধা ছিল, আমার শ্রমিক যে মুক্তিযোদ্ধা ছিল, তার যে বীরত্ব সেটা তো তুলে আনতে হলে
যারা লেখক, যারা বুদ্ধিজীবী, তাদেরকে ওদের কাছে যেতে হবে, কিন্তু তারা তো এখন মানে গণ্যমান্য ব্যক্তির কেউ না। আপনি টেলিভিশন টক শোতে মুক্তিযোদ্ধারা নিয়ে আসেন, কারে নিয়ে আসেন? আমাকে নিয়ে আসেন। আপনি তো 14 গ্রামের হাবিবুর রহমানকে আনেন না, কারণ 14 গ্রামের হাবিবুর রহমান আমার মতো শর্টকুট পরে তো এখানে বসবে না। আপনি মিডিয়াতে যেখানে যাদেরকে 26শে মার্চে বা 16 ডিসেম্বরে আনে, ওই একই লোক, একই ব্যক্তি, একই ঘুরে ফিরে গত 50 বছর ধরে যারা আসতেছে তারাই। এখন ওদের ঘরে বলার আগে আমাদেরকে আমাদের ইতিহাস নিয়ে, হারুনুর রশিদ, আমাদের পক্ষে তো নিশ্চিত মানে মুক্তিযুদ্ধের পরের প্রজন্ম যারা বা স্বাধীনতার পরে যারা যারা মুক্তিযুদ্ধে, তারা এখন কিভাবে নিশ্চিত হবে যে এই নিয়ে মুক্তিযোদ্ধা? কারণ আমরা তো দেখছি যে কাল আজকে আপনি যে মুক্তিযোদ্ধা, কালকে যে আপনি, না, আপনার সাথে আমি এটা একমত না। এলাকায় আপনি যান, এলাকাতে এক্স্যাক্টলি এলাকার লোকে জানে কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। তারা ওই লিস্টে কি আছে এটা বদার করে না। আমি আপনাকে কিন্তু বলছি, আমি যে এলাকায় গিয়েছি, আমি যেরকম একটা উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আছে। আমি আপনাকে আমার নিজের ব্যক্তিগত উদাহরণ দিই। আমি 9 মাসে যুদ্ধ করেছি, একটা প্রকাশ। আমি 9 মাসে যুদ্ধ করে আখাউড়া, কসবা, সিঙ্গারবিল এলাকায়। হ্যাঁ, তো সেই 9 মাসে আমার সাথে এলাকার লোকজন সম্পৃক্ত ছিল। 9 মাস ধরে তাদেরকে দেখছি, একসাথে খাইছি, একসাথে যুদ্ধ করেছি, একসাথে পেট্রোলিং করেছি, তাদেরকে তো চিনি। কিন্তু এখন যখন যায় তাদেরকে চিনি না। কিন্তু ওই যাদেরকে চিনি তারা 2-1 থাকলো, তারা আসে, তাদেরকে জিজ্ঞাসা করে ভাই এ কইছিল, কয় স্যার আমি জানি না। কিন্তু এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করেন, ওই মুহিব মিয়া এখনও আছে, সে মুহিব মিয়ার খোঁজে, সে মিজানকে খোঁজে। কথা বুঝছেন? এলাকার লোকজনে জানে মুক্তিযোদ্ধা খারাপ। এখন ইন্ডিয়ান ইতিহাস, পাকিস্তান ইতিহাস, পাকিস্তান কোনোদিনই স্বীকার করবে না তারা মুক্তিযোদ্ধার কাছে পরাজিত হয়েছে। তারা বলছে আমরা ইন্ডিয়ানদের কাছে হেরেছি, কারণ তারা পরাজিত শক্তি। কিন্তু ইন্ডিয়ার সাথে তো আমরা এটা করতে পারি। আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয়, আমাদের যে বিদেশ মন্ত্রণালয়, আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়, আমরা তো তাদের কাছে বলতে পারি যে তোমাদের ডকুমেন্ট যেটা আছে, ইস্টার্ন কমান্ড was transformed into Joint Forces Command, combined Indian Army and Bangladesh Armed Forces. তো সেখানে তোমরা তো ইস্টার্ন ফ্রন্ট বলতে পারো না, এটা যে বাংলাদেশ ফ্রন্ট। আমাদের এই ধরনের সিভিল যে ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জেস, এগুলি তো নাই। এগুলি নিয়ে তো আমরা কোনো, কলকাতার কোনো ফর্মে আমি এটা কথা বলতে শুনি নেই, এই দিল্লির কোনো ফর্মে, অনেক ফোরামে গিয়েছে, এই ধরনের কোনো কথা বলতে আমাদের ইন্টেলেকচুয়ালরা বলে না, কারণ ওনারা নিজেরাই মুক্তিযুদ্ধকে অন করেন না, মুক্তিযুদ্ধকে অন করে না। তো কাজে এখানে আমাদের যে ফল্ট আছে, আগে আঙুলটা নিজের দিকে তুলি, তারপর ওদেরকে বলতে হবে। এখনও সময় আছে। আমি মনে করি সঠিক ইতিহাস তৈরি করার জন্য আপনার ইতিহাস কমিশন, এটা পার্মানেন্ট, ইটস এ পার্মানেন্ট ইনস্টিটিউশন অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, আন্ডার ওথ অফ দি কনস্টিটিউশন, নট আন্ডার ওথ অফ দি ইয়ে। আপনি করেন, আপনি যদি ইলেকশন কমিশন করতে পারেন, আপনি যদি পাবলিক সার্ভিস কমিশন করতে পারেন, আপনি ইতিহাস কমিশন কেন করতে পারবেন না? বাংলাদেশের জাতি যেভাবে জন্ম, এইভাবে কয়টা জাতির জন্ম হয়েছে? কয়টা জাতির জন্ম হয়েছে পৃথিবীতে? আপনি ইতিহাস দেখান যে 3 মিলিয়ন পিপল লস করে 4.5 লক্ষ মা বোন অপমানিত হয়েছে, 1 কোটি মানুষ গৃহত্যাগ হয়েছে, আর কত বড় স্যাক্রিফাইস হতে পারে? তো কাজে এই ইতিহাস তো আজকাল প্রজন্ম শুনতে চায় না, কারণ তারা বলে যে আপনারা এগুলি গল্প বলেন। তো গল্প না, এটা রিয়েলিটি। আপনার সংস্কৃতিতে আসেন, আপনার সংস্কৃতির প্রতিফলন কোথায়? 2-4টা নাটক বাদ দিলে কোথায় আছে মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধ মানে, মুক্তিযুদ্ধ বাংলাদেশে আসছে, একটা মেয়ের সাথে প্রেম হয়েছে। আমি জানি না আপনার আতিক হক চৌধুরীর কথা মনে আসে কিনা, পৃথিবীতে ছিলেন, ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল। আমি বললাম যে শ্রদ্ধেয় আতিক ভাই, আমি তো 9 মাস যুদ্ধ করলাম, অনেকবার বাংলাদেশ প্রেম করতে পারলাম না, কিন্তু আপনার নাটক তো সব প্রেমে দেখি, নাটক সব নাটকে দেখি প্রেম। কয়টা নাটক প্রেম না দেখালে তো কেউ নাটক দেখবে না। আমি বলি যে না, এটা তো মুক্তিযুদ্ধকে বিকৃত করা হচ্ছে, এটা মুক্তিযুদ্ধকে বিকৃত করা হচ্ছে, কারণ মুক্তিযোদ্ধারা বাংলাদেশে এসে প্রেম করার সুযোগ পায়নি। এটা না, 1-2টা ঘটনা হতে পারে, নট আনলাইকলি, কয়জনে বিয়ে করেছে আর কয়জনের কাছে, সেই স্ট্যাটিস্টিক্স বাদ দেন না। 90% ক্ষেত্রে তো না খাইয়া জঙ্গলের মধ্যে ঘরের কাতায় ঘুমায়া ভারতে ফেরত গেছে, প্রেম করার সুযোগ কোথায়? তো আমার সংস্কৃতি, আমার যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা পুরো বাঙালি জাতিকে জিয়ে রাখছিল, সেই সময় সে গান আপনি এখনো শুনেন, একটি ফুলকে বাঁচাবো বলে রক্ত গরম হয়ে যায়, হয় না? নবদিগন্তে সূর্যের উদয়, এখনো তাকায় থাকি ফ্ল্যাগের দিকে, কোথার থেকে সূর্যটা উঠলো, কোথার থেকে কিভাবে আসলো,
জয় 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 বাংলার জয়। এখন কথা হলো যে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিলুপ্ত হলো, আজকে বাংলাদেশ সরকারের বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধকে কতটুকু ধারা লালন করে, এখানে তো খণ্ডিতভাবে বললে আপনাকে হবে না। আপনাকে এইগুলি জাতীয় প্রতিষ্ঠান এবং জাতি প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে এই জিনিসটাকে জনগণের কাছে নেওয়া, আর্কাইভ করা, রেকর্ড করা এবং উপস্থাপন করা। ডক্টর সিনাম সাইদ, এবং আমরা যে রাজনীতির গতি প্রকৃতি এখন নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন যদিও আরও 2-2.5 বছর পরে, কিন্তু আলোচনা শুরু হয়েছে, দুপক্ষই নানান পরিকল্পনা করছেন এবং পরস্পরের বিরুদ্ধে যতটা সম্ভব নানা রকমের বক্তব্য। আপনার কথায় আগের কথাও খানিকটা ইঙ্গিত আছে। এখন দেখেন, প্রধানমন্ত্রী এটা শুরু করছে, আওয়ামী লীগের নির্বাহী মিটিংয়ে তিনি প্রথম বললেন তোমরা ইশতেহার তৈরি করো এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। এখন প্রধানমন্ত্রী যখন বলতেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে, তোমরা রেডি হও, একটা মেসেজ চলে আসলো এখানে যে হয়তো নির্বাচন হতে পারে। আবার যখন বিভিন্ন অ্যাঙ্গেলে বলা হচ্ছে সিট ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে, কি বিএনপিকে 80টা সিট দেওয়া হবে এবং তাদেরকে যে কোনো প্রক্রিয়া নির্বাচন হলে তাদেরকে অপোজিশন করা হবে, জাতীয় পার্টি গুরুত্ব থাকবে না। এই কথাগুলো যখন আলোচনা হয়ে গেল, নির্বাচন হবে কি বড় কথা না, কিন্তু এটা কিন্তু প্রধানমন্ত্রী কখন বললেন? যখন তিনি জাতিসংঘে যাচ্ছেন। যাওয়ার আগে তিনি নিজেও চিন্তা ভাবনা করে কিছু কথা বলে দিলেন। তিনি হতে পারে এটা বিকল্প, প্রধানমন্ত্রী হয়তো অত্যন্ত সুচারুভাবে একটা মেসেজ দিলেন, আমি যেহেতু আমেরিকা জাতিসংঘে যাচ্ছি, আমি নির্বাচনের পক্ষে আছি, এবং এখন যেহেতু ইস্যু কোনো নাই, একটা ইস্যু তৈরি হচ্ছে, তো ইস্যু তৈরি হয় ডাইডাউন হয়ে যায়। ইস্যুটা কি? এখন নির্বাচনে এসে ব্যস্ত থাকেন। একইভাবে বিএনপি কী করলো, 3 দিন আগে মিটিং করলো, নিজেরা মিটিং করলো, জোটের সাথে বসলো, এখন তাদের মধ্যে সমঝোতা হয়নি। কিন্তু এখন সবাই কিন্তু এক বাক্যে বললো, তার নেতারাও আমাকে জানালো যে তাদের মধ্যে 99% বলতেছে আমরা এই সরকারের আওতায় নির্বাচনে যাব না, আমরা গেলে বৈধতা পেয়ে যাবে, সে আমাদেরকে সিট দেওয়া হবে, নির্বাচন হবে না। তাহলে কি হবে? আমরা ফাইট করবো ক্যাটার গভর্নমেন্ট আসে কিনা, তত্ত্বাবধায়ক সরকার আসে কিনা। তাহলে বিএনপির যে পলিসি আসলো, এখানে নির্বাচনে যাব তত্ত্বাবধায়ক। কেন যাব? যদি গণতন্ত্র, মানুষের যে ভোটিং পাওয়ার যেটা আছে, যদি আমরা সেটা প্রতিফলন ঘটাতে চাই, আমাদের প্রয়োজন হবে নির্বাচন কমিশন ঠিক করা। এখন নির্বাচন কমিশন ঠিক করবেন কেমনি? আপনি নির্বাচন কমিশন নিয়োগ করবেন কেমনি? আবার সার্চ কমিটি করবেন? যদি সার্চ কমিটি করেন, ঘুরে ফিরে যাওয়ার তাই হবে। আবার যদি দেখেন ক্যাটার গভর্নমেন্টের সময় আপনার 3 জন আমার 3 জন, এটা পৃথিবীর কোন দেশে এটা আছে? আপনার 3 জন আমার 3 জন, এটা তো হয় না। এখানে দেখতে হবে নিরপেক্ষ ব্যক্তি কারা, তাদের শিরদার মাথা উঁচা করতে পারে কারা, জাতি সম্মান দেখাদেরকে, ওই ধরনের ব্যক্তি আছে দেশে, নাই যে তা না, কিন্তু আপনি খুঁজে বের করতে হবে। কিন্তু খোঁজা দরকার নাই, সবাই জানে কারা আছে। আপনি সেই লোকগুলোকে বসাতেন নির্বাচন কমিশনে, নতুন কমিশন সৃষ্টি হচ্ছে, এদের মেয়াদ শেষ হয়ে আসছে। এখন মেয়াদ শেষ হওয়ার আগে তারাও ভালো ভালো কথা বলতেছে। কিন্তু দেখার ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশন যদি বানাইলেন, হ্যাঁ 5 জন লোক বানাইলেন, কিন্তু নির্বাচন কমিশনের যে স্ট্রাকচারটা, সেট আপটা আছে, সেটা তো সরকারি। কারণ নির্বাচনের সময় পুলিশ আসবে, আবার ডিসির আসবে, আমলার আসবে। তার সত্য কথা বলতে কি, নির্বাচন কমিশন যেহেতু গণতন্ত্রের সংখ্যা দিয়ে ফেলাইছে, নির্বাচন সংখ্যা মানে কি? নির্বাচন মানে ভোট দিয়ে দিবেন, আপনারা আসবেন, দেন না, ভোট হয়ে গেছে বাস। এই বিশ্বাস কারা করতেছে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলতে আমি বোঝাচ্ছি পুরা সেট আপটা। কমিশন তো 5-6টা লোক, তারা যদি ওই দৃঢ়তা না থাকে এবং তারা যদি মনে করে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কে, এই সরকার, আমরা তাদের উপর কাজ করব। এখন দেখেন, গলদ তো একটা জায়গায় না, গলদ হচ্ছে কম্বলের মতন, কটা লোম আপনার ছাড় যাবেন এখানে। সার্বিক পরিস্থিতিতে এখন বিএনপি বলতেছে, বিএনপি মানে তাদের মতামত যে দিয়েছে তারা, আমরা ক্যাটার গভর্নমেন্ট ছাড়া নির্বাচনে যাব না। এখন আসেন কেমনে আসবে এটা? আপনি ক্যাটার গভর্নমেন্ট, রাজনীতি হচ্ছে একটা কঠিন জিনিস, এটা ফিল্ডের ব্যাপার। কিন্তু ডক্টর হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে যুদ্ধক্ষেত্রে যখন জয় করা যায় না, ওই টেবিলে বসে জয় করা যাবে না, কিন্তু এটা হয় না। তার শিক্ষা ছিল কিন্তু এটা। এখানেও বিজনেস, আপনি যদি মঞ্চে না থাকেন, ফিল্ডে না থাকেন, আপনি যত বড় বড় কথাই বলেন না কেন, আপনি ফিল্ড আপনার হাতে নেই। কিন্তু সেখানে কারচুপি হবে, হইচই হবে, মারামারি হবে, আপনি ভয়ভীত আগাতে পারতেছেন না। সব ঠিক আছে, আর হিটলারের বিরুদ্ধে তো সংগ্রাম হয়েছে, মুসলিমের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, হবে না কেন? আপনি যদি মনে করেন যে আপনি শেষ পর্যন্ত আত্মবিশ্বাস, আপনি কি জীবনকে ভালোবাসেন। আমি সবসময় বলেছি, রাজনীতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাবজেক্ট এবং বড় ত্যাগ। এখানে যদি আপনি কথা বঙ্গবন্ধুর কথা বলেন, আরে বঙ্গবন্ধু কাছে আসে কজন কোন? ইভেন আমি বলি যে জিয়াউর রহমান বিএনপি যে বলেন, আপনাকে জিয়ার আদর্শে আছেন, জাতীয় পার্টি কি এরশাদের আদর্শে আছে? কেউ নাই। কিন্তু এখন যার আদর্শে নাই, আমি জীবনকে ভালোবাসি, আমি ব্যবসা করতে চাই, আমি বিজনেস করতে চাই, আমি টাকা বানাতে চাই, আমি এমপি হব, যে কোনোভাবে হয়ে যাবে এমপি। এখন এমপি হতে হলে কী করতে হয়? টাকা লাগে। উপজেলা চেয়ারম্যান টাকা লাগে,
নির্বাচন দরকার নেই, আমাদের জনমত দরকার নেই, তো পাবলিক ওপিনিয়নে জিরো, রাষ্ট্রবিজ্ঞানের যে মৌলিক কনসেপ্ট সব শেষ হয়ে গেছে এখানে। তো এই অবস্থার মধ্যে আপনি কি করবেন? রাজনীতি করবেন? তাহলে রাজনীতি নির্বাচনটা কেমন হবে? ধরেন মনে করেন 2022 সালের মাঝামাঝি সময় নির্বাচনটা আইসা গেল, এখন মাঠে কে আছে? এখন কি লন্ডন থেকে বসে আপনি ভারতের সাথে কথা বলবেন? কথার কথা বলছি, এখন সব দৌড় হচ্ছে ভারতের দিকে, ধরে নিউ ইয়র্কের দিকে দৌড়াচ্ছে। একটা খেলা হচ্ছে এখানে। বাংলাদেশের রাজনীতি আমি স্পষ্টভাবে বলি ভাই, এটা বুঝতে হবে, কিন্তু এটা পিকুর একটা দেশ কিন্তু সব দিক থেকে। এই দেশের রাজনীতি গণতন্ত্র যতই থাকবে, যত ভোটই দেন না কেন আপনি, আপনার ক্ষমতা যেতে হলে দুটি দেশের সাথে সমঝোতা জরুরি প্রয়োজন, চীন এবং ভারত। একটা হচ্ছে আপনার বাণিজ্যিক শক্তি, সে ঢুকে গেছে, সে চাবে যে এই এমন সরকার আসবে যেটা আমার এই যে ব্যবসা বাণিজ্য ইনভলভমেন্ট যেটা ঘটেছে আমার নিশ্চয়তা আমি চাই, সে চাবে, এটা নিয়ম। ভারত চাবে তার জিও পলিটিক্সের কারণে এই দেশের সাথে আমার সম্পর্ক আছে, আমি এমন সরকার চাই আমার বিরুদ্ধে করবে না। এখন পৃথিবীর অন্য কোনো দেশের নাই তো, আপনার দেশে কিন্তু বৈদেশিক শক্তি এমনি ঢুকে গেছে কিন্তু, এবং আপনিও কিন্তু রিজিম সিকিউরিটির কারণে আপনি কিন্তু ওয়েলকাম জানাচ্ছেন। আপনি কেন জানাচ্ছেন? এই যে দেখেন 2013 সালে 14 সালের দিকে 13 সালের দিকে বেগম খালেদা জিয়া ডিরেক্ট অপোজিশন হিসেবে ভারত সফর করলেন, উনি দেখা করলেন, রেড কার্পেট সম্বর্ধনা পেলেন, একটা চুক্তি হলো সেখানে। কিন্তু চুক্তিতে কি ছিল? ওই চুক্তি সেই চুক্তি ছিল যে আমি এখন থেকে আপনার বিরুদ্ধে কথা বলবো না, আমি এখন থেকে উত্তর ভারতের ব্যাপারে, উত্তর পূর্ব ভারতের ভিন্ন কথা বলবো। অর্থাৎ ভারতের স্বার্থে আলোকে চুক্তি করলেন, আপনি ফিরে আসলেন। তাহলে আপনি যে চুক্তি করলেন আওয়ামী লীগ তো সেই চুক্তি করেছে, এখন তারাও বলতেছে প্রয়োজন বড় চুক্তি করাই। এই যে চুক্তিগুলো আসতেছে, আমাদের দেখার ব্যাপার হচ্ছে ভারত যতটা না আমাদের নিয়ে চিন্তা করে, আমরা সকালে তাদের চিন্তা করতেছি। আজকে কেন বাংলাদেশের চরম কথা বলতে হবে, কিন্তু আজকে দেখেন বাংলাদেশের দুইটা জিনিস নাম খুব সময়, আমরা একসময় সিএ নাম শুনেছি, এখন রর নাম শুনতেছি। রকে নিয়ে বইও লেখা হচ্ছে, বাংলা অনেক বই বেরিয়েছে তো রকে নিয়ে। এখন রর একটি বাংলাদেশে অনেক বই আছে, অনেক বই আছে। রকি বাংলাদেশ কি করতেছে? এই যে ইন্ডিয়া ডক্টরিন, বিশ্বাস করেন আমি ভারতের ডিপ্লোমেট জিজ্ঞেস করেছিলাম, তা আমাকে বলেছে এটা কি বুঝি না, আমি তাকে বুঝিয়ে দিলাম, একেবারে মহাভারত তো বুঝলাম, দিস ইজ দ্যাট। এখন ইন্ডিয়া ডক্টরিনে খেলা হচ্ছে, র নিয়ে লেখা হচ্ছে। আমরা কি জানি যে চাইনিজ অ্যান্ড চায়নাও তো সামরিক গোয়েন্দা আছে, তারা কীভাবে কাজ করতেছে? কেউ টের পেতেছেন, তারাও কাজ করতেছে, কিন্তু তারাও কিন্তু পীর দরবেশের সাথে যোগাযোগ করতেছে, তারাও খেলতেছে কিন্তু। কাজে আমাদের এখানে যখন একদিকে একদিকে পাকিস্তানের সেই গোয়েন্দা বাহিনী, আরেকদিকে চাইনিজ গোয়েন্দা বাহিনী, আবার সিএ তো এক সরকার, তারা যখন আমেরিকার সাথে ভারতের যে সম্পর্ক এখন দক্ষিণ এশিয়ার ভারতের ব্যাপারে তারা প্লাস পয়েন্ট দিয়ে দিচ্ছে। এই যে 1978-এ জিমি কার্টার ভারত সফর করলেন, তিনি বলে দিলেন যে ইন্ডিয়া ইজ এ সাবকন্টিনেন্টাল পাওয়ার। ওই ধারাবাহিকতা কিন্তু ট্রাম্প যখন ক্ষমতা আসলেন আরও বিগ ব্যাপার, তিনি তো মোদির সাথে একদম দহরমহন করে ফেলেন এবং বিভিন্ন জোট করলেন। এই জোট টোট হইতেছে, মোদি ট্রাম্প চলে যাওয়ার হয়তো কিছু ক্ষতি হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে চীন যখন সরাসরি বলতেছে আপনি যদি কোয়াডে যান আমি কিন্তু সাহায্য মতো করে দেব। চীন কিন্তু কথা বলতো না, এই চীন কথা বলতো না, চীন কিন্তু কথা বলছে, ওপেন কথা বলতেছে। কিন্তু এখন এই যে হুঙ্কারটা কাকে দিচ্ছেন? কারণ সেও চিন্তা করতেছে আমার জিও পলিটিক্স, আমার স্বার্থ এখানে আছে, আমার ইনভলভমেন্ট করছে এখানে, মায়ানমারের কথা আসে এখানে, তার স্বার্থ আছে, আমি কাকে থুয়ে কাকে রাখবো? এই যে আমি এত গ্যারাকলে পা দিলাম, আমি দিতে গেলাম কেন? আমি এই জন্য দিয়েছি, আমার সাথে যদি জনগণের সম্পর্ক থাকে, যদি গণতন্ত্রের সম্পর্ক থাকে, যদি ভোটের সম্পর্ক থাকে, আমার কিন্তু শক্তি অন্যরকম হবে। কিন্তু আমি অনেক মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলি, কিন্তু অনেক কিন্তু পরিচিত বন্ধুবান্ধব সিনিয়র আছে, কেউ কিন্তু জোর দিয়ে বলে না যে না আমি তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এই যে শক্তিটা, আমি মেম্বার অফ পার্লামেন্ট, এই শক্তি একসময় ছিল, কিন্তু এখন শক্তি নাই। এই শক্তির গেল কোথায়? কাজে দেখেন আপনার ঘর ঠিক না, যেটা হারুন ভাই বলতেছেন বারবার, আপনার ঘরটা কি আপনি চাচ্ছেন ছলে বলে কৌশলে। আমি সব সরকারের কথা বলতেছি, যে বিএনপিও তো মাগুরের নির্বাচন দেখেছি, আমরা 1960 নির্বাচন হলো, আমরা এরশাদ সাহেবের 80 নির্বাচন দেখেছি। তো কে ভালো? যখন যে ক্ষমতা ছিল, ক্ষমতা ঠিক করার জন্য সুসংগত করছে। আবার দেখেন এরশাদ সাহেব 1990 সালের 4 ডিসেম্বর হারুন ভাই জাতীয় ভাষণ দিলেন, বললেন প্রতিবেশী একটি দেশ আমাকে আনসিট করতে চাচ্ছে। তো কেন আনসিট? আপনি জাতিকে বলতেছেন একটা প্রতিবেশী দেশ আমাকে সরাই দিতে চাচ্ছে, তো আপনি তো অভিযুক্ত করলেন একটা দেশকে। তা আপনি বলতেছেন, তার মানে আপনি নিজেই বলতেছেন প্রেসিডেন্ট হিসাবে আমার দেশ এখন অন্য একটা দেশের খপ্পরে পড়ে গেছে। তো এই যে স্বীকৃতিগুলো সব সময় সব আমলে, এইখানে চিন্তা করতে হবে যে বাংলাদেশের রাজনীতি
এখন এককভাবে কিন্তু আমাদের জাতীয় নেতাদের সামনে নাই, দলে নাই। এখানে ক্ষমতায় যেতে হলে আপনাকে অবশ্যই ভারত এবং চীন এবং আমেরিকা তাকে আসছে, এই শক্তিগুলির সাথে সমঝোতা করতে হবে। এটা পৃথিবীর কোথাও নাই। আপনি সার্বভৌমত্বের কথা বলবেন, ওই সমস্ত কথাবার্তা বোকাস বলেন না, কিন্তু ওর বই পুস্তকে লিখে রাখেন, ঠিক আছে। বাস্তবতা হচ্ছে পলিটিক্স অ্যান্ড অ্যাকশন, পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিটিক্স আইডিওলজি ভিন্ন জিনিস। বাস্তবতার আলোকে আমাদের স্বীকার করতেই হবে, আমাদের এখানে রাজনীতি মানি ক্ষমতার অর্থ হলো যে আপনাকে কোনো না কোনোভাবে আশেপাশের দেশগুলোর সাথে সমঝোতায় আসতে হবে, তা না হলে ক্ষমতা সুদূর পরা হতো আপনার কাছে। আমি একটু বলি, জেনারেল হারুনুর রশিদ। আমি একটু বলি। জি, আপনার কাছে আসছি। আমি মানে ডক্টর সিনহা যেটা বলছেন, উনি অনেক অভিজ্ঞ, কারণ এটা নিয়ে উনি গবেষণা করেন, এটা নিয়ে উনি লেখাপড়া করেন, এটা নিয়ে উনি প্রতিষ্ঠান চালান। আমি তো রাজনীতির সাথে সম্পৃক্ত নই, কিন্তু দেশের একজন নাগরিক তো বটে, এবং দেশের নাগরিক হিসেবে আমার কিছু কথা আছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে, দেশের যে রাজনীতি, এটা হলো ক্ষমতার রাজনীতি। কারণ আপনি দেখেন, যারা বিরোধী দলে আছেন ওনারা কি বলেন, একে ক্ষমতার থেকে সরাতে হবে, ঠিক না? হ্যাঁ, ক্ষমতা সরাতে। আচ্ছা, কিন্তু আপনি কি একটি রাজনৈতিক দল দেখেছেন যারা একটা কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন? অর্থাৎ ওনার কাছে জনগণের উপর আস্থা নেই, ওনাকে সরকারকে হটায় আমি ক্ষমতায় বসবো। যদি ওনার কাছে জনগণের উপর আস্থা থাকতো, তাহলে উনি কি করতেন, ওনার কর্মসূচি নিয়ে ওনার জনগণের কাছে যেতেন। অনেকে বলেন যে এটা কাজ করবে না, আমি এটা বিশ্বাস করি না। তার কারণ দেখেন, পাকিস্তান 23টি বছর বাংলাদেশকে শাসন করেছে। 1970-এর নির্বাচন কে পরিচালনা করেছিল? পাকিস্তান সেনাবাহিনী। নির্বাচনের এলএফও কে দিয়েছিল? শেখ মুজিব। পাকিস্তান সরকার দিয়েছিল। পাকিস্তান সরকারের এলএফওর অধীনে বঙ্গবন্ধু বলছে আমি নিচে আলোচনা যাবো, ওরা নির্বাচনে গেলেন, নির্বাচন হলো, নির্বাচনের ফলাফল ঘোষণা করলো পাকিস্তান আর্মি। অর্থাৎ বঙ্গবন্ধুর যেটা শক্তি, সেটা ছিল এই বাংলার জনগোষ্ঠী। উনি অতটুকু কনফিডেন্স, তোরা তুমি লিগ্যাল ফ্রেমওয়ার্ক দাও, যত ফ্রেমওয়ার্কই দাও, আমি নির্বাচনে জনগণের রায় আমি ফেরত আসবো। এবং ওই ক্ষমতাটা ওনার ছিল বলে উনি একেবারে পাকিস্তানের লালপুর জেলেও বলছে যে আমার শক্তি বাংলার জনগণ। কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর বাংলার জনগণের উপর আস্থা নেই। ওনারা চান ক্ষমতা দখল, এবং ক্ষমতা দখল করে এককভাবে ক্ষমতার ব্যবহার করবেন। এটা হলো একটা। অন্যদিকে আপনি দেখেন, আমরা যারা সাধারণ নাগরিক হিসেবে পার্লামেন্টের দিকে তাকাই, আমরা চাই কি পার্লামেন্টে জাতির যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলি আলোচিত হবে, সেই সমস্যার তর্ক বিতর্কের মাধ্যমে কিছু সমাধান বেরিয়ে আসবে। আজকে কি আমার পবিত্র সংসদ সেই সমস্যার সমাধান দিতে পারছে? আপনি একটা পরিসংখ্যান নেন তো, সেই পরিসংখ্যানে কতটুকু সময় পার্লামেন্টে ব্যয় হয় আইন প্রণয়নে, আর কতটুকু সময় ব্যয় হয় অন্য বক্তব্যে। আপনি দেখবেন একবার খুব ক্ষুদ্র অংশ সময় ব্যয়িত হচ্ছে আইন প্রণয়নের জন্য, অর্থাৎ আপনার সমস্যা আলোচনার জন্য। তৃতীয়ত, আমি যদি গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র তো আগে আমার ঘরেই দিতে হবে। কোনো ঘরে গণতন্ত্র নাই, কোনো ঘরেই গণতন্ত্র নেই। এখন অনেকে বলে যে জামায়াত ইসলামী হচ্ছে বেস্ট ডেমোক্রেটিক পার্টি, কারণ তাদের যে সুরা সদস্য হতে হলে একেবারে তৃণমূল পর্যায় থেকে আপনাকে ভোট নিয়ে আসতে হয়, তাই না? তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, বাংলার জনগণকে উজ্জীবিত করতে হবে যে এটা তোমার অধিকার। আপনি বলছেন নির্বাচন কমিশন এক ইয়েতে তুলে ফুটে যাবে। বাংলার জনগণ যদি চায়, কেউ টিকে থাকতে পারবে না, এবং এটা একবার না বারবার প্রমাণিত হয়েছে। আপনি দেখেন 1991-তে কি হয়েছে, কারা করেছে। তো যত বড় শক্তি, আর্মি হোক, বাহিনী হোক, যত কিছু হোক, কোনো বাহিনী, কোনো শক্তি টিকে থাকবে না যদি জনগণ থাকে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই জনগণের উপর তাদের আস্থা নাই, না থেকে তারা অন্যদিকে সেই আস্থাটা দিয়ে রাখছে। তো সেই জন্য তাদের যে শক্তির কথা আপনি বললেন, সেই শক্তির কথা আসে না, কারণ তার শক্তিটা দুর্বল কোথায়, আরেক জায়গায়। তো এখন
রাজনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আপনাকে এভাবে যে কোনো সিস্টেমে করতে হবে যে জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রদর্শনের সুযোগ দিতে হবে এবং সেই সুযোগ জনগণকেই আদায় করতে পারে, এটা হবে না। এবং জনগণ যে তার যে মানে ক্ষমতার অধিকার যেদিন হবে সেদিন দেখবেন রাষ্ট্র অন্যরকম, তাহলে আপনার জবাবদিহিতামূলক সংস্থা আসবে। আজকে পার্লামেন্টের একজন সদস্য উনি জনগণের কাছে জবাবদিহি না, হ্যাঁ, কারণ ওনার সেই ক্ষমতা নাই। ওখানে ওসি সাহেব যে ক্ষমতা দেখায় একজন পার্লামেন্টের মেম্বারের সেই ক্ষমতা নাই। একজন উপজেলা কি বলে নির্বাহী কর্মকর্তা যে ক্ষমতা দেখায় একজন মেম্বার অফ দ্য পার্লামেন্টের সেই ক্ষমতা কিন্তু নাই। তো কাজে তাদের সেই ক্ষমতা এখন বিলীন হয়ে গেছে, সেই জন্য সব কিছু কেন্দ্রীভূত হয়ে গেছে। আমার প্রশ্ন, যদি পলিটিক্স করতে হয় ওই কেয়ারটেকার সরকারটা কর, এগুলি সব বাতিল। কারণ পৃথিবীতে বাংলাদেশ ছাড়াও আরও 189টা দেশ আছে। তো 189টা দেশের যদি একটা সিস্টেম চলতে পারে, বাংলাদেশে একটা সিস্টেম কেন চলবে না? আর আমাদের যে কি বলে পলিটিক্যাল সায়েন্সের যে সংজ্ঞা, গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, গভর্নমেন্ট বাই দ্য পিপল, আপনি কেয়ারটেকার সবার কীভাবে বাই দ্য পিপল হলো? হু ইজ সিলেক্টিং দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট? তারা জবাবদিহিতা কার কাছে? এই যে 2 বছর কেয়ারটেকার সরকার চালায় গেল, তারা যে বাজেট খরচ করেছে, এই বাজেট করতে গেছে কে দিয়েছে, কে তাদের অ্যাপ্রুভাল দিল? জি ডক্টর সিনহা, একেবারে শেষ প্রান্ত আমরা জাস্ট এখানে মৌলিক কথাটা হচ্ছে যেটা বললেন যে গণতান্ত্রিক শক্তিগুলো, আপনি দলের কথা বলছেন, আমি মেজর দলের কথা বলি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কোনো দলে কিন্তু গণতন্ত্র নাই। ইন্টারনাল ডেমোক্রেসিটা বলি, দলীয় গণতন্ত্র যেটা। এখন আপনার দলটা যখন গণতান্ত্রিক প্রক্রিয়া উঠে নাই, আপনি কিন্তু বলেছেন সংসদে আর্টিকেল 7 রেখে দিয়েছেন ওখানে, কিন্তু আপনার দলের অবস্থা কি? প্রত্যেকটা দল হচ্ছে ভঙ্গুর। এখানে নেতা একজনই, উনি যা বলবেন তাই হবে। এই যে একজন হবে, এই দল যদি ক্ষমতা যায়, ধরেন নির্বাচন সামনে চলে আসলো, এখন তাহলে কী হবে? ওই বিএনপি একই কাজই করবে। যদি মনে করেন বিএনপি ভালো সম্ভাবনা আছে, বড় ব্যবসায়ীরা কী করবে? বিএনপির কাছে যাবে, ওই টাকা দিবে, নমিনেশন নিয়ে নেবে। দলের লোক নেই কিন্তু। জাতীয় পার্টির কথা বলেন, আওয়ামী লীগের তো তোর অলমোস্ট একই অবস্থা দাঁড়িয়ে গেছে। এখন দলীয় গণতন্ত্র না থাকলে, দলের কর্মীদের মূল্যায়ন না হয়, তা আপনি কীভাবে চিন্তা করেন আপনি রাষ্ট্রীয় গণতন্ত্র কায়েম করবেন? রাষ্ট্র তো বড় ব্যাপক দেয়। এই ফিল্ডের মধ্যে যাবেন, আপনি যে যুদ্ধা যাচ্ছেন, টিম নিয়ে যাচ্ছেন, আপনার টিমটাই তো ভঙ্গুর, আপনি গণতান্ত্রিক না। তা আমাদের এখানে হ্যামার করতে হবে মূল জায়গায় যে বাংলাদেশের রাজনীতির জন্য প্রধান সমস্যা হচ্ছে কোনো দলের ভিতরে গণতন্ত্র নাই, এবং এরাই কিন্তু বড় গলা এবার বলে রাষ্ট্রে গণতন্ত্র নাই। এই যে দ্বিচারিক অবস্থা, ডাবল স্ট্যান্ডার্ড, এই সম্পর্ক কিন্তু আমাদের ভাবতে হবে। এখন আজকে দলগুলোকেই বলতে হবে আমি ঠিক জায়গায় নাই, আমি নিজে স্বৈরাচার। প্রত্যেকটা দল চলতেছে স্বৈরাচারী কায়দায়, আর এরা যদি ক্ষমতা যায় এরা স্বৈরাচার পাকাপোক্ত করবে, কিন্তু এরা কিন্তু দিবে না। আমি লেখা দিতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি, কোনো এই বর্তমান যে দলগুলো আছে এরা যারে ক্ষমতা যাবে এরা কিন্তু বড় স্বৈরাচার হয়ে যাবে না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারের তৃতীয় মাত্রা এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর সিনহা আহমেদ সাঈদ এবং লেফটেন্যান্ট জেনারেল এম হারুন রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা করবার জন্য। দর্শক, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, এর মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে। একটা পারসেপশন ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে যে ভারতীয়রা এবং পাকিস্তানিরা এটিকে আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ হিসেবে দেখতে চায় না, বা প্রতিষ্ঠিত হোক সেটি তারা চায় না। অন্যদিকে আমাদের এখানে গণতন্ত্রের সংকট আছে, আমাদের রাজনৈতিক দলগুলো পরস্পরকে গণতন্ত্র হত্যার জন্য অভিযোগ করে, কিন্তু আমার অতিথিরা বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ বলছেন যে অন্যরা আমাদের ইতিহাস কীভাবে লিখতেও তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেরা ইতিহাসটা লিখছি কিনা, প্রকৃত ইতিহাসটা। এবং আমাদের মধ্যে যে বিরোধ, যেটি কোনো অবস্থাতেই মাননীয় নয়, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোনো মতভিন্নতা আমাদের মধ্যে থাকবার কথা নয়, কারণ 2-3-4 হাজার লোক হয়তো মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিপক্ষে ছিল, বাকি আমরা সবাই একাটা ছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সেই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমাদের মধ্যে নানা রকমের মতভিন্নতা রয়েছে। এবং গণতন্ত্র নিয়ে যে সংকটের আলোচনা, সেখানেও রাজনৈতিক দলগুলোর যারা গণতন্ত্রের কথা বলেন তাদের নিজের ঘরের মধ্যে গণতন্ত্র আছে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন, এবং ডক্টর সিনহা আহমেদ সাঈদ এই সব জায়গায় তার সঙ্গে একমত। এবং আমাদের আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস
গণতন্ত্র এবং জেনারেল হারুন যে প্রশ্ন তুলেছিলেন যে স্বাধীনোত্তর বাংলাদেশের প্রথম যে সংবিধানের যে মূল নীতি, সেই নীতি আমরা কতটা অনুসরণ করি। ডক্টর সিনহা বা ওনার সঙ্গে সুর মিলিয়ে বলেছেন যে আমরা কেউই আসলে সেটি অনুসরণ করি না। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরসূরি বলে যারা কাজকর্ম করছেন বা কথাবার্তা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা কথা বলছেন, তারা আসলে বঙ্গবন্ধুকে সম্মানও প্রদর্শন করছেন না, যা করছেন তা বঙ্গবন্ধুর সম্মানের বিপরীতে যায় এবং তাকে অনুসরণ করছেন না জিয়াউর রহমানের অনুসারীরাও তাকে, এমনকি হোসেন মোহাম্মদ এরশাদের অনুসারীরাও যারা তার নামে রাজনীতি করেন, তারাও তাকে অনুসরণ করছেন না। ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় থাকাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির একমাত্র আরাধ্য বিষয়, দু অতিথি একমত পোষণ করেছেন। ডক্টর সিনহা সাঈদ মনে করেন বাংলাদেশের ক্ষমতা এখন মূলত ক্ষমতায় থাকা বা যাওয়া তিনটে প্রধান শক্তির মধ্যে, তার মধ্যে দুটো বিশেষ শক্তি চীন এবং ভারতের উপর নির্ভর করে, সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। যদি আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং ভারতের সঙ্গে চীনের বৈরিতা দুটো ভিন্ন ধারা, কিন্তু তারপরে তিনি সেটি মনে করেন। অন্যদিকে জেনারেল হারুন রশিদ মনে করেন যে জনগণের চেয়ে আসলে বড় শক্তি কিছু নেই। যদি কেউ জনগণকে সংগঠিত করতে পারে যথাযথভাবে, তাহলে কোনো শক্তি আসলে জনগণের সামনে দাঁড়াতে পারে না। তার পক্ষে যদি সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন যন্ত্র সব একসাথেও থাকে, তাহলে জনগণের কাছে আসলে সবাইকে শেষ পর্যন্ত পরাস্ত হয়। এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়বস্তু। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।